শিমুলপুর গ্রামের ছোট্ট এক বাড়িতে দুই বোন বাস করত। আমি দেখতে কত সুন্দরী, গোটা গ্রামে আমার সৌন্দর্যের চর্চা, আর আমার বড় দিদি দেখতে পুরাই বাদরের মতো। আমার মান সম্মান আর থাকলো না। আজকে আরো 1 কিলো দুধ দিলাম তোমায়, আমার বাকি টাকাটুকু কবে দেবে তুমি? দাদা, আমায় আর কিছুদিন সময় দিন। আমি কিছুদিনের মাঝে আপনার পাওনা টাকাগুলো মিটিয়ে দেব। সময় দিতে দিতে তো 1 মাস পেরিয়ে গেল। এমনিতেই তোমার মতো কুৎসিত মেয়ের কাছে দুধ বিক্রি করি বলে অনেকেই আমার কাছে দুধ নিতে চায় না এখন। আমি অত্যন্ত দুঃখিত দাদা, আমার জন্য আপনাকে অনেক কষ্ট ভোগ করতে হচ্ছে। সামনের সপ্তাহেই দিয়ে দিব। এরপর জবা রান্না করতে থাকে। ঠিক তখনই ছোট বোন মালতী সেখানে আসে। আরে দিদি, তুমি কি রান্না করছো? অনেক সুন্দর সুবাস বেরিয়েছে। আমার তো ভীষণ ক্ষুধা পেয়ে গেছে দিদি। এই তো বোন, আমি ছোট মাছের তরকারি রান্না করছি ঝোল ঝোল করে। তুই একটু অপেক্ষা কর, রান্না হয়ে এলো বলে। কি কি বললে তুমি? আজকেও ছোট মাছের তরকারি রান্না করছো? এই ছোট মাছ ডাল ভাত খেতে খেতে মুখে আর ভালো লাগে না। একটু মাংসও তো খাওয়াতে পারো দিদি। তুই তো সবটাই জানিস বোন, কত কষ্ট করে সংসারটাকে সামলাতে হয়। তার উপর আমি দেখতে ভালো না দেখে কেউ আমায় কাজও দিতে চায় না। আমি তোকে কথা দিচ্ছি, কালকেই তোকে মাংস ভাত খাওয়াবো। এরপর জবা প্রতিদিনের মতোই জমিদার বাড়িতে কাজ করতে থাকে। তখনই জমিদার গিন্নি টুম্পা সেখানে আসে। এই জবা, তোর ঘর মোছা হলে এই বালতিতে কিছু কাপড় রাখা আছে, সেগুলো পুকুর পাড়ে গিয়ে একটু ভালো মতো ধুয়ে দিস। দেখিস যেন ছিঁড়ে না যায়। নিশ্চয়ই মালকিন, আমি কাজ শেষ করে আপনার কাপড়গুলো ভালো মতো ধুয়ে দেবো। মালকিন, আমার ঘরে আমার বোনটা মাংস ভাত খাওয়ার জন্য ভীষণ আবদার করেছে। আমার বেতনের টাকাটা যদি একটু আগাম দিতেন। জমিদার বাড়ি দেখে কি আমাদের টাকার গাছ আছে যে যখন তখন টাকা চাইবি? এমনিতেই তোর মতো কুচিত মেয়েকে আমি কাজ দিয়েছি, এটাই তো তোর সাত কপালের ভাগ্য। তারপরেও তুই আবার এত টাকা চাস? তোকে আর কাজেই রাখবো না আমি, বুঝেছিস? না মালকিন না, আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি আর কোনো দিন টাকা চাইবো না, আমার কাছ থেকে তাড়াবেন না। এরপর জবা পুকুর পাড়ে কাপড় ধুতে চলে যায়। হে বিধাতা, কেউই তো আমায় টাকা দিয়ে সাহায্য করতে চায় না। এদিক দিয়ে বাড়িতে যে বোনটা আমার বসে আছে মাংস ভাত খাওয়ার জন্য, আমি কি করে টাকা জোগাড় করব? কেন আমায় তুমি এত কুৎসিত বানালে? তখনই দুইজন প্রতিবেশী সেখানে আসে। এই, তোকে না বলেছি তুই সকাল সকালে ঘাটের পাড়ে আসবি না? ধেৎ, এই হতচ্ছাড়িটার মুখ দেখে ফেললাম সকাল সকাল। কি যে হবে এবার কে জানে। সর এখান থেকে, সর। হ্যাঁ গো দিদি, আরেকদিন সকাল সকাল এই হতচ্ছাড়ির মুখ দেখে ফেলেছিলাম। এরপর সারাদিন আমার কি যে মন্দ গেল, হায় ভগবান। এই হতচ্ছাড়ি, এরপর থেকে সকালবেলা আর কোনো দিন ঘাটের পাড়ে আসবি না। আমাদের চোখে আর কোনোদিন তোকে পড়েছে তো তোকে মেরে গ্রাম ছাড়া করবো, বুঝেছিস? এসব তোমরা কি বলছো দিদি? আমি যদি সকালবেলা ঘাটের পাড়ে না আসি তাহলে কাপড়গুলো আমি কোথায় ধোবো? এই গ্রামটা কি তোমাদের একার নাকি? আমি দেখতে অসুন্দর বলে কি আমি মানুষ নই? তোমরা সবসময় আমাকে কষ্ট দাও, সবসময়। ভালো লাগে না এইসব আমার। কি মুখে মুখে কথা বলছিস? দেখ তোকে কি করি। আজকে তোকে মেরেই ফেলবো টেকো। দিদি, তুমি তো বলেছিলে আজকে আমায় মাংস এনে খাবে, তারপরেও আজকে তুমি ডাল ভাতই দিলে আমায়। কেন বলো তো, কেন আমায় মাংস দিলে না? বোন, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও কেউ আমায় টাকা দিয়ে সাহায্য করেনি। তুই তো জানিস সংসারটা কিভাবে চালাই, তারপরও কেন এত বায়না করিস বলতো? মা বাবা কেন যে তোমার মতো দিদির হাতে আমাকে রেখে মরে গেল কে জানে। যার চেয়ে ভালো আমাকেও যদি মা বাবার সাথে বিধাতা উপরে নিয়ে যেত। তোমার মতো কুৎসিত বোনের সাথে থাকতে তো আমার একদমই ভালো লাগে না। তার উপর খাবার দাবারও ঠিক মতো দাও না তুমি আমায়। তোমার মতো বোনকে ধিক্কার জানাই। এত কষ্ট করি একা হাতে লোকের বাড়ি কাজ করি এই সংসারটা সামলাচ্ছি, তোর সকল আশা পূরণ করছি, তারপরও তুই তোর বড় দিদিকে এভাবে বলতে পারলি? ছি ছি ছি, তুই আসলে অনেক স্বার্থপর মালতী। কি আমি স্বার্থপর? তাই না? উচিত কথা বললি আমি স্বার্থপর? আসলে তুমি আমার রূপকে হিংসা করো, তুমি আমায় দেখতে পারো না দিদি। হে ঈশ্বর, তুমি দেখতে আমায় কেন এত কুৎসিত বানালে? কেন আমার মাথা ভরা কেশ দিলে না? মা বাবাও নেই, আমি কার কাছে আমার জীবনের দুঃখ বলবো? আমার নিজের আপন বোন এলাকাবাসী কেউই তো আমায় দেখতে পারে না। পরদিন সকালে এক বৃদ্ধা তাদের বাড়িতে আসে। বাড়িতে কেউ আছো? একটু এদিকে আসো না। সঙ্গে সঙ্গে জবা বাড়ি থেকে বেরিয়ে আসে। তুমি কে গো বুড়িমা? তোমায় তো এর আগে এখানে কোনোদিন দেখিনি। তোমার কি দরকার আমায় বলো তো তুমি। আমি পাশের গ্রামে ভিক্ষে করে সংসার চালাই, আমার দুকুলে কেউ নেই। আজ সকাল থেকে কেউ আমায় একটি টাকা দিয়েও সাহায্য করেনি। এখন যে ক্ষুধায় আমার পেটে ব্যথা উঠে গেছে, আমায় কিছু খেতে দে না রে মা, ক্ষুধায় যে মরে যাচ্ছি আমি। তুমি যে এক হতভাগীর বাড়িতে এসেছো মা, আমার বাড়িতে গত রাতের বাসি ভাত ছাড়া আর যে কিছুই বাকি নেই। তুমি কি সেই বাসি ভাতটুকু খাবে মা? তাহলে বসো, আমি তোমায় খাবারটা এনে দিই। ক্ষুধার সময় যা দিবি তাই স্বর্গ রে মা, জলদি দে। এরপর জবা সে বৃদ্ধাকে খেতে দেয়। সেই বুড়ি গপ গপ করে সব খেয়ে নেয়। বুড়িমা, তোমার সেবা করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, তবে তোমার সেবাটা আমি ভালো মতো করতে পারিনি গো, তুমি কিছু মনে করো না গো মা। না রে মা, তুই আমায় যে যতন করে সেবা করলি, লোকের বাড়িতে ভিক্ষে যেতে গেলে লোকে তো ধু ধু করে তাড়িয়ে দেয়। মা, তোর মুখ দেখে মনে হয় তুই অনেক কষ্টে আছিস। তোর দুঃখটা কি মা, আমায় খুলে বল। আমি আর আমার ছোট বোন ছোট থাকতে মা বাবা মরে যায়, তখন থেকে একাই লোকের বাড়ি কাজ করে বোনটাকে মানুষ করছি।
কিন্তু তারপরেও নিজের বোনের কাছে আমি ভালো হতে পারলাম না, কারণ আমি দেখতে কুৎসিত। কেউ আমায় দেখতে পারে না, কারণ আমি দেখতে কুৎসিত। তুই কান্না করিস না মা। এই কথা বলে সেই বুড়ি মন্ত্র করতে থাকে। সঙ্গে সঙ্গে জবার রূপ পরিবর্তন হয়ে যায় এবং সে দেখতে ভীষণ সুন্দরী রমণীতে পরিণত হয়ে যায়। তার মাথা ভরা ছিল রূপালী চুল। এই কি, আমার এরকম পরিবর্তন কি করে হলো? বুড়িমা, তুমি কি জাদু জানো নাকি? আমি দেখতে এত সুন্দরী, আমার মাথা ভরা এত সুন্দর রূপালী চুল। এ মা, আজকে তুই যা পেয়েছিস সবই তোর কর্মফল মা। সদা সুখী থাক, ভালো থাক। এরকম কথা বলে সেই বুড়ি গায়েব হয়ে যায়। তুমি কে? তোমার চেহারা তো দেখতে আমার বড় দিদির মতো, কিন্তু তুমি তো ভীষণ সুন্দরী। আরে ছোট, নিজের দিদিকেও চিনতে পারছিস না? আমি তোর বড় দিদি রে। দেখ আমার মাথা ভরা কত সুন্দর রূপালী চুল। এই কি বলছো দিদি? কিন্তু তুমি এত সুন্দর কি করে হতে পারো? আর তোমার মাথায় এত অসাধারণ চুল কে দিল? বলো দিদি। এরপর জবা তার বোন মালতীর কাছে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। ও আচ্ছা, তার মানে ওই বুড়ির মাধ্যমেই তুমি নিজেকে এত সুন্দর করে তুললে। এবার আমিও ওই বুড়ির অপেক্ষা করব। আমি নিজেকে তোমার চেয়ে বেশি সুন্দরী করে ছাড়বো। এরপর থেকে মালতী প্রতিদিন সেই বুড়ির অপেক্ষা করতে থাকে, কিন্তু বুড়ি আসে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা হঠাৎ সেই বুড়ি আবার আসে। মা, মাগো, আমায় দু মুঠো খেতে দাও মা, আমি ভীষণ ক্ষুধার্ত মা। ধুর ধুর, রাখো তো তোমার এসব ভনিতা। তোমার কোনো ক্ষুধা ফুদা নেই, ওইসব আমি জানি। তুমি জাদু জানো তো? তুমি জাদু দিয়ে দয়া করে আমাকে দিদির চেয়েও বেশি সুন্দর করে দাও। আর হ্যাঁ, আমার মাথার চুলগুলো কিন্তু স্বর্ণের চাই, স্বর্ণের। ও, তার মানে তুই নিজেকে সুন্দর করার জন্যই আমার জন্য অপেক্ষা করেছিলে? কিন্তু আমায় তো আগে খেতে দিবি, আমি ভীষণ দুর্বল, তারপর সব দেখা যাবে। আগে কোনো খাওয়া দাওয়া হবে না, এমনিতেই তোমার মতো বুড়ির জন্য অপেক্ষা করতে করতে আমার কোমর ধরে গেছে। আগে আমায় সুন্দর করবে, এরপর সব হবে। এরপর সে বুড়ি মন্ত্র করতে থাকে। সঙ্গে সঙ্গে মালতীর রূপ পরিবর্তন হয়ে যায়। তার মাথা ভর্তি সোনালী কেশ। আরে বাহ, আমি দেখতে কতটা সুন্দর হয়ে গেছি। এই বুড়ি, যাও, তোমার কাজ শেষ, আর কোনোদিন এখানে আসবে না। যাও যাও বললাম। নিজের কাজ সিদ্ধি হয়ে যাবার পর আমায় আর চিনছিস না? তোর মতো অহংকারী আর স্বার্থপর মেয়ের পরিণাম ভালো হবে না। এরপর সেই বুড়ি সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যায়। এই যে সখী, দেখ, তোরা তো আমায় বলেছিলি আমার দিদি নাকি কত সুন্দরী হয়ে গেছে, তার মাথায় রূপালী চুল। দেখ, আমি এখন দিদির চেয়ে হাজার গুণে বেশি সুন্দরী হয়ে গেছি। আমার মাথায় স্বর্ণের চুল, বুঝেছিস? তোকে তো দেখতে আগেই বেশি সুন্দর লাগতো মালতী, এরকম চুল তোর মাথায় একদমই মানাচ্ছে না। আমার কাছে তো জবা দিদিকেই বেশি সুন্দরী লাগছে। হ্যাঁ রে সখী, রূপালী চুলটা জবা দিদির সাথে একেবারে মিলে গেছে, কিন্তু এই সোনালী চুলে তোকে একেবারে বুড়ি বুড়ি লাগছে। তবে রে, আমাকে বুড়ি বলিস? এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা তোরা। এরপর মালতীর বান্ধবীরা সেখান থেকে চলে যায়। আরে ইনা, মিনা, তোমরা তো একটু আগে বাড়িতে এলে, এখনই চলে যাচ্ছ কেন? একটু বসে যাও বোন, আমি নাস্তা করে দিচ্ছি তোমাদের, কেমন? আপনার বোনের যে ব্যবহার জবা দিদি, কি করে আর বসবো বলুন তো? আপনার বোনের মতো স্বার্থপর এই দুনিয়াতে আর এক কেউ নেই, বুঝেছেন? জঘন্য মেয়ে একটা। জানো জবা দিদি, মালতী তোমায় একদম দেখতে পারে না। সে সারা দিন রাত শুধুই তোমার ক্ষতি চায় গো। কি খারাপ। এ কি, তোমরা আমার বোনকে ওরম করে বলছো কেন? ও ছোট মানুষ, ওর আগের মাথায় অনেক কিছুই বলে, কিন্তু ও অন্তর থেকে আমায় ভীষণ ভালোবাসে। এরপর থেকে তোমরা কোনো দিন আর আমার বোনকে নিয়ে কিচ্ছু বলবে না। সব দোষ তোমাদের, তোমরাই ওকে উস্কাও। এত কিছু করেও আমি যখন দিদির চেয়ে বেশি সুন্দরী হতে পারলাম না, তাহলে এবার দিদির সৌন্দর্যই আমাকে নষ্ট করতে হবে। আমার চেয়ে বেশি সুন্দরী কেউ হতে পারবে না। জমিদার বাবু, মালকিন, মাসটা তো ফুরিয়ে গেল, দয়া করে আমার কাজের মাইনেটা আমায় দিয়ে দিবেন। অনেক জায়গায় অনেকে ধার দেনা পায় আমার কাছে, তাদের টাকাগুলো শুধিয়ে দিতে পারছি না। দয়া করুন, আর দেরি করবেন না। দেখ জবা, এই মাসে তোকে আমাদের মাইনে দেওয়া সম্ভব নয়। আমাদের অন্যান্য অনেক কাজ আছে, সেখানে টাকা লাগাতে হবে। তুই অন্য কোথাও দেখ। এ কি বলছেন মালকিন? গরিবের উপর এত বড় অত্যাচার করবেন না। আপনি টাকাটা না দিলে আমার সংসার চলা বন্ধ হয়ে যাবে মালকিন। আপনি তো জানেন আমার অবস্থাটা। টাকাটা আমার দরকার মালকিন, দয়া করে আমার টাকাটা দিয়ে দিন। টাকা যদি তোর নিতেই হয়, তাহলে তোর ওই দামি মাথার চুল থেকে কিছু চুল আমাদের দিতে হবে, তবেই তোকে তোর মাইনের টাকা দিব। না হলে তুই ভুলে যা, তোর টাকা আমরা তোকে দেব না। এ কি বলছেন জমিদার বাবু? সারা মাস কষ্ট করে খাটনি করলাম, আর এখন বেতন নেবার জন্য কিনা আমার মাথার উপর চুল আপনাদের দিতে হবে? ঠিক আছে, আমি দিব। হ্যাঁ, তোর চুল দিলেই তোকে আমরা মাইনে দিয়ে দিব। আর শোন, সামনের মাস থেকে তুই আর আমার এখানে কাজ করতে আসবি না। সুন্দরী কাজের মেয়ে দিয়ে কাজ করানোর কোনো ইচ্ছে নেই আমার, বুঝেছিস? এবার চুপচাপ মাথার চুল দে। এরপর জবা তাদের কিছু চুল দিয়ে দেয়। লাকি বুড়ি, তোমার কাছে কি এরকম কোনো বিষ হবে যেটা এক ফোঁটা খেলেই মরে যাবে? থাকলে আমায় দাও দেখি। সারা বিশ্বে সব ধরনের বিষ আমি তৈরি করতে পারি। এক ফোঁটা খেলেই বুকের ভিতর ঝাঁঝরা হয়ে যাবে এমন বিষও আমি তৈরি করতে পারি, কিন্তু সেই বিষ আমি তোমায় দিব এক শর্তে। তোমার মাথার কিছু সোনার চুল আমায় দিতে হবে। এটা কেমন কথা লাকি বুড়ি? তোমার বিষের যে দাম, আমি তোমায় সেই দাম দিব। আমার মাথার সোনার চুল আমি কেন দিতে যাব শুনি? পাগল নাকি তুমি?
আমি কি পাগল নাকি? সামনে সোনার জিনিস থাকতে আমি কাগজের তৈরি টাকা নেব? যদি সোনার কিছু চুল দাও তবে বিষ বানিয়ে দেব। ঠিক আছে বাবা, ঠিক আছে, যা চাইছো তাই দিব, কিন্তু বিষ কিন্তু অনেক শক্তিশালী হওয়া চাই। দিদিকে শেষ করার জন্য আমি সমস্ত চুলও দিয়ে দিতে পারি। এরপর মালতী তার মাথার সোনার চুল দিয়ে ভয়ানক এক বিষ কিনে নিয়ে যায়। এরপর মালতী রান্নার মাঝে ভয়ানক বিষ মিশিয়ে দেয়। জবা দিদি, তোমার জন্য অনেক শখ করে জীবনে প্রথম রান্না করলাম, খেয়ে জানাও কেমন হলো। ভালো না লাগলে বকো না কিন্তু আমায়, কেমন? তুই তুই আমার জন্য রান্না করেছিস তোর নিজের হাতে বোন? এই খাবার আমি কি করে মন্দ বলতে পারি বোন? তুই আমায় এতটা ভালোবাসিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ দিদি, আমি আমার সকল ভুল বুঝতে পেরেছি। এই জগতে তুমি ছাড়া আমার আপনার কে আছে বলো তো? আমি আর তোমায় কষ্ট দিব না দিদি। খাবারটা জলদি খাও না দিদি, খাও। ঠিক তখনই সেখানে এক পরী এসে হাজির হয়। পরীর জাদুতে সঙ্গে সঙ্গে মালতী ন্যাড়া হয়ে যায়। সে দেখতে ভীষণ কুৎসিত হয়ে গেছিল। ছোট বোনের এমন রূপ দেখে জবা আকাশ থেকে পড়ে। এ কি? এই তুমি কে পড়ি? উড়ে এসে ঝুলে বসে আমায় দেখতে এমন করে দিলি কেন? হ্যাঁ, আমায় ঠিক করে দাও বলছি, ঠিক করে দাও। তুমি কে? কেন আমার বোনকে তুমি এত কুৎসিত করে দিলে? তুমি দয়া করে ওর মাথার চুল ফিরিয়ে দাও। আমি হলাম বোবা পরী। আমি হলাম সেই বিদ্যা যে কয়েকদিন আগে ছদ্মবেশ ধরে তোমাদের বাড়িতে এসেছিলাম। বিধাতা আমায় নিযুক্ত করেছেন পৃথিবীর খারাপ মানুষদের শাস্তি দেবার জন্য, ভালো মানুষদের পুরস্কার দেবার জন্য। তোমার বোন তোমায় যে খাবারটি দিয়েছি সেই খাবারে বিষ আছে। সেই খাবার খেলে তুমি মরে যাবে। তোমার বোনের পাপকর্মের শাস্তি সে পেয়েছে। হ্যাঁ রে মালতী, আমি তোকে নিজের সন্তানের মতো কোলে পিঠে মানুষ করলাম, আর আজকে না তুই আমাকে বিষ দিয়ে মেরে ফেলতে চাইছিলি? তুই এত স্বার্থপর! ছি, তোর মতো স্বার্থপর বোন আমার প্রয়োজন নেই, প্রয়োজন নেই। আমার ভুল হয়ে গেছে দিদি, আমি বুঝতে পারিনি। দয়া করে এই পরীকে আমায় ঠিক করে দিতে বলো। আমি কি করে বাঁচবো এভাবে?